মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 14 মে ঢাকায় আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে 7 জানুয়ারির নির্বাচনের আগে শর্তহীন সংলাপের চিঠি দিয়েছিলেন, যদিও তা আমলে নেয়নি ক্ষমতাসীনরা। নির্বাচনের পর লুয়ের এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তার এবারের সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে কেন এত হইচই? মুহুর্মুহু মিছিল, স্লোগানে উত্তাল নয়াপল্টন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতা কর্মীরা। হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের সাদর আমন্ত্রণ আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ এক ভূ রাজনীতির জটিল আবর্তের মধ্যে আছে। নির্বাচনের আগে প্রচুর বিদেশিদের আনাগোনা আমরা দেখেছি, নির্বাচনোত্তরকালেও সেটা খানিকটা স্লোত হয়েছে, একদম কমে জেগে আছে সেটা বলা যায় না। কিছু মানুষের আনাগোনা, কিছু জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আনাগোনা এবং জাতীয়ভাবে আলোচিত ব্যক্তিবর্গকে নিয়ে খবরাখবর অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে, অনেকের মধ্যে নানা কৌতূহল বা প্রশ্ন জন্ম দিয়েছে। আগামীকাল ঢাকায় আসবার কথা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। মিস্টার লু নানা কারণে এই অঞ্চলে আলোচিত। তিনি মূলত দক্ষিণ এশিয়া বিষয়ক, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক যে ডেস্ক তার দায়িত্বে, এবং তিনি সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক, মধ্য এশিয়া বিষয়ক তিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের ক্ষমতার পালাবদলে তার ভূমিকার নিয়ে সারা বিশ্ব জুড়েই, বিশেষ করে এই অঞ্চলে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। শ্রীলঙ্কার ঘটনাবলিতে তার ভূমিকা রয়েছে। নির্বাচনের পূর্বে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা বাংলাদেশে, অনেকেই মনে করছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো কিছু একটা করবে, কারণ তারা খুব অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জোর দিচ্ছিলেন। সেখানেও মিস্টার লু অনেক আলোচনা ছিলেন। যেদিন তারা ভিসা পলিসি ঘোষণা করেন, সেদিন মিস্টার লু আমার সঙ্গে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন পরিস্থিতি। নির্বাচনের পরে, 7 জানুয়ারি নির্বাচনের পরে এটি তার প্রথম সফর। তিনি সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে, বিশেষ করে নিয়মিত যার সঙ্গে দেখা হয়, সরকারের শিল্প বাণিজ্য বিষয়ক যে উপদেষ্টা, বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা মিস্টার সালমান আমানের সঙ্গে দেখা করবেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে তার দেখা হবে, নাগরিক সমাজের সঙ্গে তার কথা হবে। এর আগে আরেকটি প্রতিনিধি দল এসেছিলেন আইলিন লুবাকারের নেতৃত্বে, যিনি মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক। তার সঙ্গে আফরিন আক্তার ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, ইউএসএআইডির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, তারাও বাংলাদেশ করে গেছেন। এই সফরে কি হতে পারে? বিজনেস অ্যাজ ইউজুয়াল, এটাই সাধারণভাবে ধারণা, যে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে, যেটাকে তারা প্রায় সকল সময় বলেছে জনগণের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু সরকার ছাড়া তারা জনগণের সঙ্গে কাজ করা ডিফিকাল্ট। সরকারের সঙ্গে তারা কাজকর্ম করতে চাইবে, জলবায়ু, রোহিঙ্গা ইস্যু, এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। একটা ধারণা অনেকের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘিরে যেসব সিদ্ধান্তগুলো বিভিন্ন সময়ে আলোচনা মধ্যে রেখেছে, বা যে সিদ্ধান্তগুলো নেবার কথা ছিল, সেটা ধরা যাক যে ভিসা পলিসি তারা কার্যকর শুরু করেছে, সেটাও একটা ঘোষণা দিয়ে জানিয়েছে। তাদের নীতির মধ্যে নিয়ে কাদেরকে তারা ভিসা পলিসির আওতায় আনলো সেটা ঘোষণা করা, সেটা তারা ঘোষণা করবে না, কিন্তু এটা তাদের ঘোষণা করবার রেকর্ড আছে যে কোন কোন সেক্টরের কোন কোন পেশার লোকজনদেরকে তারা ভিসা পলিসির আওতায় এনেছে, কতজনকে তারা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। তো কারো কারো ধারণা যে এই সফরকালীন চলাকালীন সময়ে বা ঠিক সফরের আগে পরে এরকম একটা ধারণা তারা দিতে পারে। এবং তার সঙ্গে যে শ্রম অধিকার বা করাপশন রিলেটেড ইস্যুতে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশকে বারবার সতর্ক করছে, সেই সব বিষয়ে কিছু বার্তা প্রকাশ্যে না হলেও গোপনে তারা
বা অপ্রকাশ্যে তারা সরকারের কর্তাব্যক্তিদের দিয়ে যেতে পারেন। ঠিক মিস্টার লুয়ের আসা এই খবরের মধ্যেই আরেকটি খবর বেশ গণমাধ্যমে প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে এবং সেটা নিয়ে নানা রকমের ন্যারেটিভ আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন আলোচনায় কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে নতুন একজন রাষ্ট্রদূতকে নিয়োগ দিয়েছেন। এই নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড স্লেটন মিল। এর আগে বাংলাদেশে ছিলেন এবং তখন মার্শা বার্নিকাট বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন প্রায় বছর দশেকের বেশি সময় আগে। সেই সময়টাতে তার সঙ্গে আমার খানিকটা পরিচয় ছিল। সো মিলকে নিয়োগ দিয়েছেন। সো অনেক কয়েক মাস ধরে নির্বাচনের আগ থেকে আলোচনা হচ্ছিল, বিশেষ করে সরকার সমর্থকরা বলছিলেন যে পিটার হাজকে নিয়ে যা হোক, পিটার হাজ চলে যাচ্ছে। ভারতীয় কোনো ডিপ্লোম্যাট, সাবেক ডিপ্লোম্যাট বলছেন যে পিটার হাজ ফুটিয়ে গেছে এবং এই প্রচারণার একটা এক্সটেনশন হিসেবে অনেকে মনে করছেন যে তাদের এই প্রচারণায় কাজ হয়েছে পিটার হাজকে সরিয়ে নতুন একজন রাষ্ট্রদূতকে মার্কিন প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন। এবং ডেভিড মিল এখন চীনে উপরাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন, ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন, চেয়ার দ্য অ্যাফেয়ার্স হিসেবে। এর আগে তিনি ইউক্রেনে ছিলেন, আরও বহু দেশে ছিলেন, অত্যন্ত সিজনড একজন ডিপ্লোম্যাট। কিন্তু পিটার হাজকে সরিয়ে তাকে আনা হচ্ছে, ব্যাপারটা একদমই ঠিক নয়। এখানে জানা দরকার যে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমি যেটা জানি যে তারা এখানে যখন কোনো ডিপ্লোম্যাট, সেটা যে কোনো লেভেলে হোক, অ্যাম্বাসাডার হোক, ডেপুটি অ্যাম্বাসাডার হোক বা আরও নিচের দিকে হোক, কোনো মেয়াদ ধরে তাদের নিয়োগ হয় না। না 2 বছর, 1 বছর, 3 বছর, এরকম 4 বছর এরকম হয় না। সাধারণভাবে ধারণা, এটা একটা সাধারণ পারসেপশন যে বছর 3-এর জন্য তাদের নিয়োগটা হয়, এর খুব বেশি চায় না। কিন্তু বাংলাদেশে হ্যারিকে টমাসের কথা আপনাদের স্মরণ থাকবার কথা, তিনি কিন্তু 2 বছরের কম সময় দায়িত্ব পালন করেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পিটার হাজ কি সেরকমই একটা 2 বছর, 2.5 বছরের মাথায় চলে যাচ্ছেন, 3 বছরও থাকছেন এই চাপে পড়ে? এখন তিনি আগে এত সরব ছিলেন, এখন তিনি এত নীরব। এখানেও একটু অঙ্কের হিসাবটা আমি আপনাদের বোঝাই। মে মাসের 10 তারিখের দিকে, সম্ভবত এই মাসের 10 তারিখে প্রেসিডেন্ট বাইডেন নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন। এটা এখন সিনেটে যাবে, সিনেটে হিয়ারিং হবে, কংগ্রেস হিয়ারিং হবে, সিনেটে অ্যাপ্রুভাল হবে নতুন রাষ্ট্রদূতের বিষয়ে। তারপরে তিনি বাংলাদেশে আসবেন, পিটার হাজ গেলে তিনি আসবেন। পিটার হাজ যখন বাংলাদেশে আসেন, তিনি সম্ভবত 2022 সালের 1 মার্চ ঢাকায় এসেছিলেন রাষ্ট্রদূত হিসেবে। তার নাম ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন 2021 সালের জুলাই মাসের সম্ভবত 10 তারিখের দিকে। সিনেটে তার অ্যাপ্রুভাল হয়েছিল 2021 সালের ডিসেম্বর মাসে। সো আপনি যদি হিসেব দেখেন, পিটার হাজকে যদি আমরা 3 বছরের মেয়াদিও ধরি, তাহলে তার যেতে যেতে এই বছর পার করেই তিনি হয়তো যাবেন, আগেও যেতে পারেন, কারণ এটি কোনো ধরা বাঁধা নিয়ম নেই, কিন্তু সাধারণভাবে এই সময়টা লাগে। কাজে এটি একটি প্রচারণা। আর পিটার হাজকে নিয়ে এত বেশি কথাবার্তা অন্তত সমালোচনা করে লাভ নেই। পিটার হাজ তো ব্যক্তিগতভাবে কিছু করেননি বা বলেননি, তিনি তার হেডকোয়ার্টারের নির্দেশে পরামর্শক্রমে যা করবার করেছেন এবং নিজে যেটা করছেন, নিজে যেটা করবেন সেটা অনুমতি নিয়ে বা জানিয়ে করেছেন। এবং I would say that he is one of the finest US diplomat in Bangladesh. বাংলাদেশে যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে পিটার হাজের মতো এফিশিয়েন্ট ডিপ্লোম্যাট খুব কম পাঠানো হয়েছে। এবং শুধু তাই নয়, তার যে সেন্সিটিভিটি, তার যে মানুষের প্রতি যে সহানুভূতি, সিম্প্যাথি, এমপ্যাথি, এগুলো অনেক। সো পিটার তার নির্ধারিত দায়িত্ব পালন শেষে যাবেন। কিভাবে তিনি শেষ পর্যন্ত যান, সেটা তার জন্য কতটা সম্মানজনক থাকবে, সেটা কতটা তার সরকার এনশিওর করবে, কারণ তার সরকারের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের দেখবার জন্য অপেক্ষা করতে হবে। নতুন অ্যাম্বাসাডার যিনি আসবেন, তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, চীন বিষয়ে অভিজ্ঞ এবং বাংলাদেশের চীন ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা পালন করছে, নিয়ামক অর্থনীতিতে। সেখানে নিশ্চয়ই নতুন এই সিলেকশন অত্যন্ত সুবিবেচনা প্রসূত এবং
পিটার হাসকে নিয়ে যারা যত ত্যক্ত বিরক্ত, ডেভিড মিল তাদেরকে খুব একটা স্বস্তি দেবেন সেটা মনে করবার কোনো কারণ নেই। আমি অন্তত সেটা বলতে পারি। এখানে স্বস্তি অস্বস্তির বিষয় না, তারা তাদের দেশের হয়ে কাজ করে। তারা তাদের দেশ যেমন 2 বছর এখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরব ছিল, নির্বাচনের মাঝখানে কাজ থেকে তারা মোটামুটি নীরব, আবার নির্বাচনের পরে বলেছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি, আবার শ্রম অধিকার এটা সেটা নিয়ে কথাবার্তা বলছে। এটাই যুক্তরাষ্ট্র, এভাবেই তারা কাজ করে, দীর্ঘমেয়াদী তারা কাজ করে, সিদ্ধান্ত থেকে সাধারণত সরে যায় না। সব কাজ তারা পৃথিবী জুড়ে ভালো করেছে সেটা মনে করবারও কোনো কারণ নেই, তারা যে ভুল করে না সেটা মনে করবারও কোনো কারণ নেই, এবং ভুল করে তার জন্য তারা খেসারত দেয়। তো এই হচ্ছে মিস্টার লু এবং পিটার হাসের কে ঘিরে যে আলোচনা। সো এই যখন লু আসছেন, যখন পিটার চলে যাবার কথা হচ্ছে, ডেভিড মিলের ঢাকা আসবার কথা হচ্ছে, এরকম সময় আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু বাংলাদেশ সফর করে গেছেন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান। তিনি বাংলাদেশে এসেছিলেন, সরকারের সঙ্গে কথা বলেছেন, নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছেন, এবং সব আলোচনাতেই গণতন্ত্র, মানবাধিকার এবং নাগরিক পরিসরের গুরুত্বের কথা তিনি তুলে ধরেছেন। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান 2 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সম্প্রতি। এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন একাধিকবার। এর বাইরে আরেকটি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা 2 দিনের সফরে ঢাকা এসেছিলেন। এর আগে কিছুদিন আগেই তার আসবার কথা ছিল, কিন্তু তিনি আসেননি, হঠাৎ করে ক্যান্সেল করেছেন, এবং এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব এর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে ফেরত গেছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং সৌজন্য সাক্ষাৎ শেষে আলোচ্য বিষয় প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একটি ইন্টারেস্টিং বিষয় জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি, তার ভাষায় ভারত সেখানে অর্থায়ন করতে চায়, সহায়তা প্রস্তাব নিয়ে আজ আলোচনা হয়েছে। তিস্তায় যে প্রকল্পটি হবে সেটি আমাদের প্রয়োজন অনুযায়ী হবে, তাই আমাদের প্রয়োজন যেন পূরণ হয় এটি ভারতকে বলা হয়েছে। খুবই খুবই ইন্টারেস্টিং একটা কথা। ইন্টারেস্টিং এই অর্থে যে আসলে প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবের সফরটি 20 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তারপরে অনিবার্য কারণবশত একদিন আগে সফরটি স্থগিত হয়। কথা ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেবেন। তারও আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন 3 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার দেশের পক্ষ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পৌঁছে দেন প্রধানমন্ত্রীকে, এবং তারপরে দিল্লি নড়ে চড়ে বসে। তারা চায় যে চীন সফরের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করুন। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি, ধরে নেওয়া হয় যে জুলাই মাসের মধ্যেই সেটা সম্পন্ন হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে চীন সফরের কর্মসূচি স্থির রেখে তার আগেই ভারত সফর নিশ্চিত করতে হলে এর বিকল্প নেই, এবং সেভাবেই পরিকল্পনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে আমন্ত্রণ জানাতে চীন ও ভারতের এই যে প্রতিযোগিতার তাৎপর্য বহুমুখী। আমার সামান্য পর্যবেক্ষণ মতে এক্ষেত্রে তিস্তায় প্রস্তাবিত ও বহুল আলোচিত মহাপরিকল্পনা একটি ভূমিকা রাখছে। এখন প্রশ্ন হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রীকে একথা বললেন, কিন্তু দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠানে বিনয় কোয়াত্রা কিন্তু তিস্তায় অর্থায়নের প্রসঙ্গটি তোলেননি, পররাষ্ট্র সচিব জানিয়েছেন। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে পররাষ্ট্রমন্ত্রীকে বললেন, পররাষ্ট্রমন্ত্রী সেটা শুনলেন এবং এসে পাবলিকলি সেটা গণমাধ্যমের সামনে কিভাবে বলতে পারলেন আমি জানি না। কেননা ভারতের আমাদের তিস্তার পানি দেয়া নিয়ে, এই বন্টন নিয়ে চুক্তি হবার কথা ভারতের সঙ্গে অনেকদিন ধরে, ভারত সেটা দিচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশের ক্ষোভ আছে।
কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সে কথা না বলে তারা এই অর্থায়নের প্রস্তাব কিভাবে দেয়, যেখানে চীনের একটা প্রস্তাব রয়েছে এবং চীন আগে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশের প্রকল্প। তাদের তো বলা উচিত ছিল যে তোমরা আমাদের ন্যায্য হিস্সা দাও, চুক্তি সম্পন্ন করো। সেটা না বলে উনি বললেন যে ভারত অর্থায়ন করতে চায়। তাহলে চীন কি বলবে এবং চীনের সঙ্গে সেখানে সম্পর্কটা ভালো হবে না খারাপ হবে সামনের দিনগুলোতে, এটা কিন্তু বিবেচনার দাবি রাখে। এবং সবচাইতে বড় কথা হলো যে এই অর্থায়ন করবার সামর্থ্য ভারতের আছে কিনা, করলে শেষ পর্যন্ত ভারত সেটা কন্টিনিউ করবে কিনা, নাকি একটা জটিলতা তৈরি করলো এই প্রস্তাব দিয়ে, তারা তাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দেবে না। একই সঙ্গে এই প্রকল্পটি যেন আমরা করতে না পারি বা প্রকল্পটি যেন ছুলে যায় ভূ রাজনীতির এই কনফ্রন্টেশনের মধ্যে, সেরকম একটা ব্যবস্থা করে গেল। কি হচ্ছে সেটি দেখবার জন্য আমাদের আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।